বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি হাড় হিম করা ভৌতিক নিবেদন, অতৃপ্ত আত্মা। সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহুদূরের একটা কল ছেড়ে একাই ফিরছিলাম। একে দারুণ শীতে বছর, তার ওপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অনেক বেশি পড়েছিল। পুরু গোটা কতক গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁজরার ভেতরে গিয়ে ঢুকছে। হঠাৎ এক অপ্রত্যাশিত দুর্ঘটনার কবলে পড়লাম। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে যেন অদ্ভুত রকমের এক ধাতব আর্তনাদ করতে শুরু করেছে। মোটরের এরকম আচরণের কোনো কারণ খুঁজে পেলাম না। খানিক দূরে গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার পাশে এক জায়গায় একেবারে থেমে গেল। ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে 7-8 মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনাই করা যায় না। এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানো অসম্ভব। এখন উপায়? ডাক্তারবাবু। হঠাৎ বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময়ে কে ডাকলো? আবার শুনতে পেলাম, ডাক্তারবাবু। এদিক ওদিক অন্ধকারের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবারে দেখতে পেলাম পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে তার উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে তুমি? মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমনই বিস্ময়কর হোক না কেন, লোকটার কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকেই বলল, আমায় চিনবেন না আপনি? চিনবার জন্যে আমি তখন ব্যস্তও নই। আমার সাহায্য করবার জন্য একজন লোক দরকার তখন। সেই কথাই আমি তাকে বলতে যাচ্ছি। এমন সময় লোকটা আমাকে বলল, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময়ে এ অনুরোধে বিরক্ত যেরাম হলাম, আশ্চর্যও হলাম তেমনি। ঠিক এই সময়ে রাস্তার ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্যে তৈরি হয়ে বসেছিল। লোকটা আমার মনের কথাই যেন আঁচ করে বলল, এ ভগবানের দয়া ডাক্তারবাবু। এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না। একটু বিরক্ত হয়েই বললাম, কোথায় তোমার রুগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভিতর একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল। সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে। এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুবই কম থাকে। মাঠের ওপর দিয়ে সরু একটি পথ,
অন্ধকারে ভালো দেখাই যায় না, তাই লোকটার পিছু পিছু মিনিট 5 হেঁটে একটি বাড়ির উঠানে এসে দাঁড়ালাম। সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে। সেই দিক দেখিয়ে লোকটা বলল, ওই ঘরেই রোগী। বাবু, আপনি যান, আমি এক্ষুনি আসছি। অন্ধকারের ভেতরেই বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারার নয়। গুটি 4-5 ঘর এবং একটুখানি ঘেরা উঠোন। ঘরগুলিও সব পাকা ছাদের নয়, দুপাশে খোলা ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে ঢুকলাম। ঘরটি আয়তনে বিশেষ বড় নয়, তার উপর নানান আকারের বাক্স। দরজার মুখোমুখি একটি জানালা। সেই জানালার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাঁ ধারে একটি 4 পায়ার অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে ভদ্রলোক বললেন, এসেছেন ডাক্তারবাবু? আপনার দয়া কখনো ভুলব না, বসুন। ঘরের ভিতর এদিক ওদিকে চেয়ে বসবার জায়গা একটি মাত্র দেখতে পেলাম। জানালার কাছে 4 পায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া। সেটাই টেনে 4 পায়ের কাছে বসবার উদ্যোগ করতে ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বললেন, বসুন বসুন, এইখানেই বসুন। আগে আমার রোগের কথা বলি, শুনুন। একটু হেসে সেইখানেই বললাম, রোগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমার শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। ক্ষীণ স্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন, আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তারবাবু, বাঁচাতে পারবেন না ডাক্তারবাবু। একটু হেসে বললাম, সেই চেষ্টা করাই তো আমাদের কাজ, বাঁচবেন নাই বা কেন? একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে। বাঁচতেও পারি তাহলে ডাক্তারবাবু? বললাম, পারেন বই কি। কি এমন হয়েছে আপনার? না, তেমন আর কি হয়েছে। ভদ্রলোক আবার যেন হাসলেন, তারপর বললেন, ডাক্তারদের অনেক ক্ষমতা, তাই না? কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাতেই মারা যাই, যদি আপনি থাকতে থাকতেই মারা যাই, ডাক্তারবাবু কি হবে তাহলে? কে আপনার ফি দেবে? আচ্ছা, পাগল রোগীর পাল্লায় পড়া গেছে। বললাম, যদি নেহাতি তাই হয় তাহলে ফি না হয় নাই পেলাম, আমরা শুধু ফির জন্যে সব সময় আসি না। তা তো বটে, পৃথিবীতে ভালো লোকও আছে। পৃথিবীতে মানুষত্ব তাহলে এখনো বেঁচে আছে ডাক্তারবাবু। হঠাৎ যদি মরে যাই তাহলে ওই বাক্সটি খুলবেন ডাক্তারবাবু, বুঝলেন? ওই বেতের ছোট্ট বাক্সটি। ভদ্রলোকের স্বর আরও মৃদু হয়ে এলো, ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন, আরও একটা জিনিস নেবেন ডাক্তারবাবু। বলুন, নেবেন তো? একটু বিরক্ত হয়েই বললাম, কি? কিছু না ডাক্তারবাবু, একটা কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ। যে কাগজ ওখানে আছে শুধু আমি জানি, আর আপনি এখন জানলেন, আর কেউ জানে না। জানলে আর ওখানে ওটা থাকতো না। ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন, এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাবলেন আমার কেউ নেই,
আমার অনেক আত্মীয় আছে, ওত পেতে বসে আছে আমার মরার অপেক্ষায়। ওই কাগজটা আমার উইল ডাক্তারবাবু, আমার ছেলের নামে উইল। যে ছেলেকে আমি ত্যায্য পুত্র করেছিলাম একদিন, কোথায় আছে তাও জানি না। কিন্তু জানেন তো, রক্ত জলের চেয়েও ঘন। মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, এইবার আমি দেখতে পারি। খাট থেকে আওয়াজ এলো, দেখুন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম, এবং পর মুহূর্তেই সেই দারুণ শীতের ভিতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সে হাত বরফের মতো ঠান্ডা। রোগী মৃত, শুধু মৃত হলেও এতখানি আতঙ্কের কারণ আমার বোধহয় থাকতো না। কিন্তু ব্যাপার যে আলাদা। ডাক্তারি শাস্ত্র যদি সত্যি হয়ে থাকে, তাহলে এই রোগী এইমাত্র কখনই মারা যায়নি। তার মৃত্যু হয়েছে অনেক আগে, কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন। উন্মাত্তের মতো আরও খানিকক্ষণ পরীক্ষা করলাম। না, ভুল আমার হতেই পারে না। কিন্তু তাহলে এ ব্যাপারের অর্থ কী? তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার ক্ষমতা আমার নেই। আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে। হঠাৎ জানালার কাছে বাতিটা দপদপ করে নেচে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে তেল এক ফোঁটাও নেই। প্রান্তরের মাঝে নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকুই যেন আমার সহায় ছিল। তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পিছনের আলোটা আর কয়েকবারের নিচে নিভে গেল। তখন আমি উঠান ছাড়িয়ে এসেছি প্রায়। কিভাবে সেই প্রান্তরের ভিতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার মনে হলো মোটরের এই চলা। খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর শুধরে গেল কি করে? তারপর দিনের আলোতে লোকসঙ্গ করে নিয়ে সেই প্রান্তরের মাঝখানকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূরণ করবার ব্যবস্থা করেছিলাম। তার ছেলেই আজ সমস্ত বিষয়ের মালিক। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।